পিনাকি এবং ইলিয়াস আপনাদের উস্কাচ্ছে। বাংলাদেশের সব টিভি চ্যানেল থেকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ভিডিও ডিলিট করা হয়েছে। আমি বিস্তারিত আপনাদেরকে পরে বলছি, তার আগে আপনাদেরকে বলি কোন কোন টেলিভিশন থেকে তার ভিডিও ডিলিট করা হয়েছে সেই প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এখানে শিরোনাম করা হয়েছে ভারতের 7 সিস্টার আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ। আপনারা শুধু শিরোনাম দেখতে পাবেন কিন্তু ভিডিও দেখতে পাবেন না। তারপরে আমি দেখলাম যমুনা টেলিভিশনে, সেখানে শিরোনাম করা হয়েছে 7 সিস্টার নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ। শিরোনাম আছে কিন্তু ভিডিও নেই। তারপরে আমি দেখলাম হচ্ছে 71 টেলিভিশনে। 71 টেলিভিশনে দেখেন, সেখানে শিরোনাম করা হয়েছে ভারতের 7 সিস্টারকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ। তারপরে দেখলাম হচ্ছে এটিএন বাংলা। এটিএন বাংলার শিরোনাম হচ্ছে 7 সিস্টারকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। শিরোনাম আছে কিন্তু ভিডিও নেই। তারপরে দেখলাম আরটিভিতে। আরটিভিতে শিরোনাম করা হয়েছে 7 সিস্টারকে আলাদা করে দেব হাসনাত আব্দুল্লাহ। শিরোনাম দেখবেন, ভিডিও নেই। এরপরে দেখলাম ডিবিসি নিউজে, সেখানে হাসনাত আব্দুল্লাহর নামে শিরোনাম করা হয়েছে ভারতের 7 সিস্টারকে আলাদা করে দেওয়া হবে হাসনাত আব্দুল্লাহ। আপনারা শুধু শিরোনাম দেখবেন কিন্তু ভিডিও নেই। আপনারা বুঝতে পেরেছেন কোন ভিডিওটা ডিলিট করা হয়েছে? এই যে ওসমান হাদির উপরে হামলা হওয়ার পরে জুলাই শক্তি যেগুলো ছিল বা জুলাই ঐক্য এবং ইনকলাব মঞ্চের আয়োজনে একটা অনুষ্ঠান হয়েছিল শাহবাগে, সেখানে অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন। এর মধ্যে এই এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিয়েছেন। সেখানে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিয়েছিলেন এই যে বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসকারী, মানে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছে তাদেরকে আশ্রয় দিয়েছে ভারত। তাদেরকে যদি ফিরে দেওয়া না হয় তাহলে ভারতের যেগুলো বিচ্ছিন্নবাদী রয়েছে, আপনারা জানেন বেশিরভাগ দেশেই কিছু বিচ্ছিন্নবাদী দল রয়েছে যারা ওই দেশের বিরুদ্ধে কাজ করে, সেই ভারতের বিচ্ছিন্নবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ভারতের 7 সিস্টার আলাদা করে দেওয়া হবে, এরকম একটা কড়া হুঁশিয়ারি এ হাসনাত আব্দুল্লাহ দিয়েছে। এরপরে আপনারা জানতে পেরেছেন ভারতে বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে তাকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে এই যে হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য, এই বক্তব্য নিয়ে কিন্তু সেখানে কথা বলা হয়েছে। এখন কি কথা বলা হয়েছে সেটার বিস্তারিত বললে লম্বা হয়ে যাবে, আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। হাসনাত আব্দুল্লাহ কেন এই কথা বলল, কার ইশারায় এই কথা বলল, তার বেশ কিছু কথা কিন্তু আমাদের সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল বলেছেন। আপনারা সেই তার কথার চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, সেখানে গিয়ে দেখতে পারেন। এখন হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য দেওয়া কি ঠিক হয়েছে? আপনারা দেখবেন পাকিস্তান কিছুদিন পরপরই আফগানিস্তানের সীমান্তে হামলা করে। কেন হামলা করে জানেন? কারণ পাকিস্তান বিরোধী কিছু বিচ্ছিন্নবাদী যারা রয়েছে তারা ওই সীমান্তের আশেপাশে লুকে থাকে, যাদেরকে জঙ্গি সংগঠন বা সন্ত্রাসী সংগঠন বলা হয়। তুরস্কও কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ওর আশেপাশে যেগুলো দেশ রয়েছে সেই দেশের সীমান্তে হামলা করে এই সন্ত্রাসী সংগঠন এবং বিচ্ছিন্নবাদী যারা রয়েছে তাদেরকে দমন করতে। আমেরিকাও বিভিন্ন দেশে কিন্তু হামলা করে এই জঙ্গি সংগঠন বা সন্ত্রাসী সংগঠন যেগুলো রয়েছে তাদেরকে দমন করতে। ঠিক ভারতেও এই ধরনের বিচ্ছিন্নবাদী যারা রয়েছে তাদেরকে ভারত কিন্তু দমিয়ে রাখার চেষ্টা করে। এখন এই এনসিপি কিন্তু একটা প্রমোজিং দল। বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন এনসিপির নেতারা। তাই এনসিপির নেতারা যে কথাগুলো বলবে এগুলো আন্তর্জাতিক বিশ্ব কিন্তু মোটামুটি গুরুত্ব দেয়। হাসনাত আব্দুল্লাহ যখন এই কথা বলেছে এবং একটা রাজনৈতিক দলের নেতা যখন এই কথা বলেছে তখন বিষয়টা ভালোভাবে ভারত গ্রহণ করেনি। এছাড়াও ভারতের যে হাইকমিশন বাংলাদেশে রয়েছে সে হাইকমিশনের দিকে কিন্তু লং মার্চ হয়েছে। সেখানে দেখবেন আপনারা মোটামুটি কয়েক লক্ষ মনে হয় লোক সেখানে মানে ওই লং মার্চে অংশগ্রহণ করেছে।
এতে লাভ ক্ষতি কি হবে বলেন? হাসনাত আব্দুল্লাহ কি চাই যে বাংলাদেশ একটা যুদ্ধে জড়িয়ে পড়ুক? হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তে ভারত একটা কি অভিযান চালাতে পারে? তার আগে একটা কথা বলি, বাংলাদেশের সেনাবাহিনী বা আমাদের যে গর্বের সেনাবাহিনী রয়েছে, এই সেনাবাহিনী কিন্তু মোটামুটি একটা সক্ষমতা অর্জন করেছে। কেউ যদি বাংলাদেশের উপর হামলা করে সেটা প্রতিহত করতে পারবে। কিন্তু ভারত বলেন, পাকিস্তান বলেন বা অন্য কোনো দেশের উপরে হামলা করার সক্ষমতা কিন্তু এখন পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি। হয়তো ভবিষ্যতে মহান আল্লাহ তাআলা চাইলে সেটা অর্জন করতে পারবো। হাসনাত আব্দুল্লাহ এগুলো কার ইঙ্গিতে বলেছে? বাংলাদেশ অস্থিতিশীল হলে বা বাংলাদেশের কোনো একটা ঝামেলা হলে সেটাতে কাদের লাভ, কারা এটা চাচ্ছে? আপনারা ইউটিউব চ্যানেলে দেখেছেন বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথা বলে, সেই কথাগুলো আপনারা দেখেছেন, আমি আর নাম না বলি। তবে এগুলো খুব একটা উচিত বলে মনে করি না। আমরা এখন হয়তো মনে করছি যে ভারতের সাথে আমাদের যদি একটা ঝামেলা হয় তাহলে পাকিস্তান আমাদের সাহায্য করবে, তারপরে চীন আমাদেরকে সাহায্য করবে, তখন আমরা মানে এই বৃহৎ একটা শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে লড়তে পারবো। আপনারা আন্তর্জাতিক বিশ্বের ইতিহাস দেখেন, এই যে ফিলিস্তিনের উপরে যে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল, ফিলিস্তিন মুসলিম একটা রাষ্ট্র, যদিও স্বাধীন রাষ্ট্র হিসেবে বেশিরভাগ মুসলমান দেশ কিন্তু স্বীকৃতি দেয়নি, এখন পর্যন্ত দেয়নি। আমরা বিভিন্ন দেশ থেকে এই মানে আন্তর্জাতিক বিশ্বে যেগুলো মুসলিম দেশ রয়েছে বিভিন্ন হুঙ্কার দিয়েছি। কে ফিলিস্তিনের পক্ষে গিয়ে যুদ্ধ করেছে? ফিলিস্তিনি তুরস্ক গিয়েছে, আপনার সৌদি আরব গিয়েছে, আরব আমিরাত গিয়েছে, মিশর গিয়েছে, ভাই কেউ যায়নি। যখন একটা দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে, যুদ্ধে জড়িয়ে পড়ার পরে সমবেদনা প্রকাশ করে, কিন্তু কেউ তার পক্ষে সরাসরি এসে যুদ্ধ করে না। যখন দেখবে যে একটা দেশ জয়ের পথে, তখন প্রতিবেশী দেশগুলো ওই সুযোগ নেয়, তখন তাকে সাহায্য করার ঘোষণা দেয়। কিন্তু একটা দেশ যখন হেরে যাবে বা পারতেছে না, সেই দেশের পক্ষ হয়ে সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ কিন্তু করবে না। তাই সম্ভাব্যময় দল কিন্তু এনসিপি। এনসিপির যতগুলো নেতা রয়েছে তার মধ্যে এই হাসনাত আব্দুল্লাহকে আমার খুবই ভালো লাগে, পছন্দনীয় ব্যক্তি তিনি। কিন্তু তিনি যখন এই ধরনের বেফাস কথা বলেন তখন অনেকটাই মানে সন্দেহ সৃষ্টি হয়, আসলে তাদেরকে এগুলো বলাচ্ছে কি? মাসুদ কামাল তিনি বলেছেন যে ফ্রান্স থেকে পিনাকি, আমেরিকা থেকে ইলিয়াস তাদেরকে উস্কে দিচ্ছে। তাদের ফেসবুক মানে পোস্টগুলো যা দেখবেন, আসলে বিষয়গুলো এইরকমই মনে হয়। সত্য মিথ্যা আল্লাহ তাআলা জানে, তাদের উদ্দেশ্য মহান আল্লাহ তাআলা জানে। তবে আমরা কিভাবে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবো? কিভাবে? এক হচ্ছে কৌশলে কথা বলতে পারি, ভারতের সাথে সকল প্রকার ব্যবসা বাণিজ্য আমরা বন্ধ করে দিতে পারি। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পরে বাংলাদেশ ভারত সীমান্তে কতগুলো হত্যার ঘটনা ঘটেছে আপনারা জানেন? এই সরকার কি তার একটারও প্রতিবাদ করেছে? দেখেছেন সরকারের পক্ষ থেকে বা কোনো উপদেষ্টা এই বিষয়ে বিবৃতি দিয়েছে, কড়া হুঁশিয়ারি দিয়েছে? দেখেন নাই। কারণ একটা দেশ যখন ভালো রাখতে চাওয়া হয় তখন অনেকগুলো কৌশল অবলম্বন করতে হয়, যেটাই অন্তর্বর্তীকালীন সরকার করেছে। একটা রাজনৈতিক দল যদি হুট করে একটা কথা বলে, সেটা আন্তর্জাতিক বিশ্ব হোক প্রতিবেশী দেশ হোক ভালোভাবে গ্রহণ করে না। কেন হাসনাত আব্দুল্লাহ বা অন্যান্য ইয়ারা এই কথা বলছে? রাজনৈতিক বক্তব্য হিসেবে বলা যেতে পারে, কিন্তু সেটার মধ্যে কৌশল থাকতে হবে। এরা নতুন রাজনীতিবিদ হয়েছে, নতুন ভাবে দল গঠন করেছে, সামনে এসেছে, জনপ্রিয় হয়েছে, এদের বক্তব্যগুলো মোটামুটি কৌশলগত হওয়া উচিত। তাই আমি খুব একটা রাজনৈতিক বিশ্লেষক না, আমি আবার মোটিভেশনাল স্পিকারও না, আমি ভালোভাবে বা স্পষ্টভাবে কথা বলতেও পারি না। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় বাংলাদেশের যেগুলো নতুন রাজনীতিক দল গড়ে উঠেছে, এদের বক্তব্য দিতে সাবধানে বক্তব্য দেওয়া উচিত। সবচেয়ে বড় দল কিন্তু বিএনপি। বিএনপি কিন্তু হুট করে এই ধরনের কথা বলে না। ভারতের বিরুদ্ধে যে বিএনপি কথা বলে না তা কিন্তু নয়, বলে, কিন্তু অনেক কৌশল অবলম্বন করে বলে, কারণ তারা জানে। জামাত বলে, জামাতকে দেখেছেন ডিরেক্ট ভারতের বিরুদ্ধে বড় ধরনের কিছু বলা? দেখেন নাই কিন্তু। অর্থাৎ যারা পুরনো রাজনৈতিক দল তারা বোঝে কিভাবে কথা বলতে হবে। এখন নতুন উঠেছে রক্ত মাংসের শরীর, অল্প বয়স, এরা মনে করে যে একটা কথা বললেই জনসমর্থন পাবো। হ্যাঁ,
বাংলাদেশের জনসমর্থন আপনারা পাবেন, কিন্তু এই জনসমর্থন পাওয়ার পরে আপনি একটা বক্তব্য দিবেন, যারা আপনাকে সমর্থন করবে তাদেরকে আপনি প্রোটেকশন দিতে পারছেন কিনা, তাদেরকে আপনি নিরাপত্তা দিতে পারছেন কিনা, সেই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক, আসলে অনেক কথা বলা যায়, আমি বিস্তারিত এটার আরো গভীরভাবে বললাম না। আপনারা বাংলাদেশের চিকেন লেগ নিয়ে, তারপরে হচ্ছে এই চীনের চিকেন লেগ নিয়ে যদি একটু গবেষণা করেন তাহলেই বুঝতে পারবেন ভারত ইতিমধ্যে কতগুলো যুদ্ধে জড়িয়েছে, কতবার দ্বন্দ্বে জড়িয়েছে চীনের সাথে পাকিস্তানের সাথে। সেগুলো আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের বক্তব্য কিভাবে দেওয়া উচিত। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।